সারাদিন বাণী নিজের ঘরেই বন্দী হয়ে রইল, হতাশাগ্রস্ত ও বিষণ্ণ। কারো সাথে কথা বলার কোনো ইচ্ছেই তার নেই, আর বাড়ির অন্য কেউও যে খুব একটা আগ্রহ দেখিয়েছে তা নয়। পরদিন আজ রেয়াংশ আর বাণীর আংটি বদল, পুরো রাজপ্রাসাদ জুড়ে সাজ সাজ রব। মিডিয়াতে দাবানলের মতো খবর ছড়িয়ে পড়েছে যে রেয়াংশ ও বেরলের বিয়ে ঠিক হয়েছে। প্রাসাদের ভেতরেই অনুষ্ঠানের আয়োজন, কড়া নিরাপত্তায় মিডিয়ার প্রবেশ নিষেধ থাকলেও ছবি ঠিকই বাইরে পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে। প্রাসাদের ভেতর ব্যক্তিগত অফিস ঘর, সোফায় বসে আছে প্রদীপ, নমন আর রেয়াংশ। রেয়াংশ, তুমি কি নিশ্চিত আমাকে যা বলেছ তা কি সত্যি ঠিক? রেয়াংশ বেলয়ের করা তদন্ত নিয়ে সন্দেহ করার কোনো মানে হয় কি? একদমই না। কিন্তু রেয়াংশ, বিয়ে করার কি দরকার ছিল? এটা আমার জীবন চাচু, আপনার জন্য এটাই ভালো হবে যে আপনি আমার ব্যক্তিগত বিষয়ে মাথা না ঘামান। রেয়াংশের কথা শুনে নমন স্তব্ধ হয়ে গেল। তোমার যা ইচ্ছে করো, তোমাকে আটকানোর ক্ষমতা এমনিতে কারো নেই। আপনারা সবাই নিজের সীমাটা খুব ভালো করে জানেন দেখে ভালো লাগল। সোফা থেকে উঠে বাঁকা হেসে ঘর থেকে বেরিয়ে গেল রেয়াংশ। ভাইয়া, রেয়াংশকে আমি একদম বুঝতে পারছি না, ও আসলে চাইছেটা কি? ও রেয়াংশ বেরয়। শরীরে আমার রক্ত থাকলেও ওর মস্তিষ্কটা সবার থেকে আলাদা। ও কখন কি করবে সেটা কারো কল্পনার অতীত। মাঝে মাঝে ওকে দেখে আমারও খুব ভয় লাগে। ভয় পাওয়াটাই স্বাভাবিক। ওর মাথায় কি ঘুরছে তা আমাদের চিন্তারও দায়রে। তাদের কথোপকথন আড়ালে দাঁড়িয়ে কেউ একজন শুনছিল। লোকটা সেখান থেকে সোজা একটা ঘরে ঢুকে আয়নার সামনে দাঁড়িয়ে বিড়বিড় করে উঠল, ওর মাথায় নিশ্চয়ই বড় কোনো পরিকল্পনা আছে। আর ওই মেয়েটা বাণী, তাকেও সহজ মনে হচ্ছে না। ওর ব্যাপারে খোঁজ নিতে হবে। বাণীর ঘর, বিছানায় বসে বাণী কিছু একটা ভাবছিল, ঠিক তখনই ফোনের রিংটোন বেজে উঠল। স্ক্রিনে প্রিয়া দেবীর নাম দেখে কিছুক্ষণ ইতস্তত করে ফোনটা তুলল সে। ফোন তুলছিলে না কেন আমার? সোমাংশ কি হস্টেলে চলে গেছে? বাণী, আমার কথা এড়িয়ে যেও না। মা, আগে বলো সোমাংশ হস্টেলে পৌঁছেছে কিনা? হ্যাঁ, গতকাল সন্ধ্যায় কবির ওকে নিয়ে গেছে। এবার বলো, এই বিয়ের নাটকটা কি? মা, এই বিয়েটা করা জরুরি ছিল। আমি তোর মা বাণী, তোর জীবনে যদি কেউ থাকতই আমাকে আগে বলতে পারতিস। মা, বলতে পারিনি। রেয়াংশ সাধারণ কোনো মানুষ নয়, ও একজন সেলিব্রিটি, তাই সব গোপন রাখতে হয়েছিল। আজ আমাদের এনগেজমেন্ট, তুমি এসো। নিজের জীবনের সিদ্ধান্ত যখন নিজেই নিয়ে নিয়েছ, আমাকে একবার জানানোর প্রয়োজন মনে করনি, সেখানে আমার গিয়ে কি কাজ? আমার মনে হয় না যে তোমার এখন আর মায়ের দরকার আছে। তোমার ইচ্ছে হলে এসো, না হলে আসতে হবে না, তোমার মর্জি। বাণী ফোনটা কেটে দিল। বাঁধ ভাঙা কান্না সামলাতে পারল না সে। ডুকরে কেঁদে উঠল বাণী। কানতে কানতে একসময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। সন্ধেবেলা দরজায় কড়া নাড়ার শব্দে বাণীর ঘুম ভাঙল। দরজা খুলতেই দেখল মানসী দাঁড়িয়ে আছে, সাথে দুজন মেয়ে। ভাবি, এই দুজন মেকআপ আর্টিস্ট, ওনারা আপনাকে তৈরি করে দেবেন। বাণী কোনো উত্তর দিল না, সে শুধু অপলক চোখে মানুষের দিকে তাকিয়ে রইল। এই বিশাল প্রাসাদে একমাত্র এই মেয়েটার চোখেই সে একরাশে সারল্য আর সততা দেখতে পেয়েছে। মানসীকে দেখতে অনেকটা তার নিজের মতোই লাগে। ভাবি, আপনার চোখ এত লাল কেন? না মানে, আমি ঘুমোচ্ছিলাম তো তাই হয়তো। ধুর ভাবি, নিজের এঙ্গেজমেন্টের দিনে কেউ ঘুমোয়? আমি হলে তো পুরো বাড়ি মাথায় তুলতাম। যাই হোক, আপনি ঝটপট তৈরি হয়ে নিন। মানসী ঘর থেকে বেরিয়ে গেল। প্রায় 1 ঘণ্টা পর বাণী ড্রেসিং টেবিলের সামনে একা বসে আছে। সে এখন সম্পূর্ণ তৈরি। তার পরনে এমেরাল্ড গ্রিন রঙের স্লিভলেস ভি-নেক গাউন, সাথে মানসয় স্টোল, গলায় এবং কানে পান্নার নেকলেস আর দুল, ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক আর ঢেউ খেলানো খোলা চুল। তবে সবকিছু ছাপিয়ে তার ধূসর চোখ দুটো এক অপার্থিব মায়ায় আচ্ছন্ন করে রেখেছে। আয়নায় নিজেকে দেখছিল বাণী। ঠিক তখনই দরজা খুলে ভেতরে ঢুকল রেয়াংশ। পরনে কালো স্যুট আর হীরের ব্রোচ। রেয়াংশকে অসম্ভব হ্যান্ডসাম লাগছে। বাণী কয়েক মুহূর্ত তার দিকে তাকিয়ে মুখ ফিরিয়ে নিল। রেয়াংশ পেছন থেকে বাণীর কোমরে হাত রেখে ওর চোখের দিকে তাকিয়ে নিচু স্বরে বলল, তোমাকে অসাধারণ সুন্দর লাগছে মাই অবসেশন। বাণী রেয়াংশের নীল চোখের দিকে স্থির দৃষ্টিতে তাকালো। আমার চোখের মণিগুলোতে কি নিজের জন্য কোনো অনুভূতি খুঁজছ? রেয়াংশ, না,
আমি শুধু ভাবছি তোমার মতো অনুভূতিহীন একটা মানুষের মধ্যে এই অবসেশন বা আসক্তি এলো কোত্থেকে। যাই হোক, যেমনই হোক, সবটাই তোমার জন্য। রিয়াংশ আলতো করে বাণীর কানের কাছে মুখ নিয়ে গেল এবং আলতো স্পর্শ করল। দয়া করে আমাকে কামড় দেওয়া বন্ধ করুন। ওকে, এখন ছেড়ে দিচ্ছি, কিন্তু অনুষ্ঠানের পর এই সব হিসেব তোমার ঠোঁট থেকেই বুঝে নেব। বাণী ঘৃণার দৃষ্টিতে ওর দিকে তাকালো, কিন্তু কিছু বলল না। রিয়াংশ বাণীকে নিয়ে নিচে নেমে এলো। পুরো প্যালেস কালো আর সবুজ থিমে সাজানো হয়েছে। নামিদামি ব্যবসায়ীরা ভিড় করেছেন সেখানে। রিয়াংশ বাণীকে নিয়ে স্টেজে উঠল। বাণী চারদিকে তাকিয়ে দেখল এক কোণে কবির আর বিনীত দাঁড়িয়ে আছে। তারা দুজনও বাণীর দিকেই তাকিয়েছিল। রিয়াংশ ব্যাপারটা লক্ষ্য করতেই বাণীর কোমরে হাতের মুঠো শক্ত করল। বেবি, আমি পাশে থাকতে তোমার নজর অন্য কোথাও যাক, এটা আমার একদম পছন্দ নয়। কেন কেন তোমাকে গুরুত্ব দেব আমি? কেন দিতে হবে সেটা কি এখন বুঝিয়ে বলতে হবে? রিয়াংশের মুখে একটা নিষ্ঠুর হাসি। পাশ থেকে প্রদীপ আর নমন তাদের দেখছিল। মনে হচ্ছে কথা তার চেয়েও অনেক দূর এগিয়েছে। হ্যাঁ ভাইয়া, রিয়াংশের ব্যবহার ওই মেয়েটার প্রতি একটু অন্যরকম লাগছে, আর এটাই সমস্যার কারণ হতে পারে। কিন্তু আমরা তো কিছুই করতে পারবো না ভাবি। রিয়াংশকে আটকানোর সাধ্য কারও নেই। যা হচ্ছে হতে দিন, আমাদের আর কি করার আছে। শলাকা আর চোখে বাণী আর রিয়াংশকে দেখে মনে মনে হাসল। সে ভাবল যে সে চাইলে এই পরিস্থিতি নিজের সুবিধে কাজে লাগাতে পারে। একপাশে দাঁড়িয়ে আরজন একদৃষ্টিতে বাণীকে দেখছিল। কি ব্যাপার ভাইয়া, মেয়েটার দিকে ওভাবে তাকিয়ে আছো কেন? পছন্দ হয়ে গেল নাকি? ধুর টিয়া, ভাইয়ের জিনিসের উপর নজর দেওয়ার ছেলে আমি নই, আর তাছাড়া এই নিচু স্তরের মেয়েটা আমার স্ট্যান্ডার্ডের নয়। সেটাই তো ভাবছি, ভাইয়া কেন একে পছন্দ করল? পছন্দ করা 2 বছরের পুরনো নেশা টিয়া। এমন সময় মানসী মাইক হাতে ঘোষণা করল যে এবার আংটি বদল শুরু করা যাক। সবার নজর স্টেজের দিকে চলে গেল। রিয়াংশ বাণীর চোখে চোখ রেখে তার আঙুলে আংটি পরিয়ে দিল এবং সবার সামনে তার হাতে চুম্বন করল। দৃশ্যটা দেখে কবির অস্থির হয়ে উঠল। বাণীও কোনো কথা না বলে রিয়াংশের আঙুলে আংটি পরিয়ে দিল। আংটিটার গায়ে আর খোদাই করা ছিল। চারদিকে করতালিতে মুখরিত হয়ে উঠল প্রাসাদ। রিয়াংশ বাণীর কানের কাছে মুখ ঠেকিয়ে ফিসফিস করে বলল, আজ সবার সামনে পূর্ণ অধিকারে তোমাকে এই আংটি পরালাম বাণী। বাণী হাতের মুঠো শক্ত করে মনে মনে তাকে ঘৃণা করতে লাগল। ঠিক তখনই রিয়াংশ নাচের জন্য হাত বাড়িয়ে দিল এবং বাণীকে আমন্ত্রণ জানাল। কোনো উপায় না দেখে বাণী তার হাত রাখল রিয়াংশের হাতে। শুরু হলো গান আর তাল মিলিয়ে নাচ। রিয়াংশ বাণীকে খুব কাছে টেনে নিল। নাচের তালে তালে রিয়াংশ বাণীকে ঘুরিয়ে একবার নিজের বাহুবন্ধী করছে, আবার দূরে সরিয়ে দিচ্ছে। বাণীর প্রতিটি নিঃশ্বাস রিয়াংশের খুব কাছে। রিয়াংশ বাণীকে শূন্যে ঘুরিয়ে নিজের শক্তির জানান দিচ্ছিল। পুরো হলঘর তখন মন্ত্রমুগ্ধের মতো তাদের দেখছে। এই আংটি বদলের অন্তরালে কোনো এক গূঢ় রহস্য রয়ে গেছে। প্রদীপের কানে রিয়াংশ এমন কি গোপন কথা বলেছিল যাতে সে এত দ্রুত এই বিয়েতে সম্মতি দিল? বাণী সোজাসুজি কবির আর বিনীতের কাছে গিয়ে কবিরকে জড়িয়ে ধরল। কবিরও বেশ শক্ত করে বাণীকে বুকে টেনে নিল। কবির, ওকে ছেড়ে দে, ওর হবু বর কিন্তু তোকেই গেলতে আসছে। বিনীতের কথা শুনে কবিরের নজর গেল রেয়াংশের দিকে। রেয়াংশ কয়েকজন লোকের সাথে দাঁড়িয়ে এক দৃষ্টে কবির আর বাণীর দিকেই তাকিয়েছিল। কবিরও পাল্টা চ্যালেঞ্জিং দৃষ্টিতে রেয়াংশের চোখের দিকে তাকালো। বাণী কবিরের থেকে আলাদা হয়ে জিজ্ঞেস করল, তোমরা দুজন কেমন আছো? এই প্রশ্নটা তো আমার তোমাকে করা উচিত। আমি তোমাদের সামনেই দাঁড়িয়ে আছি। আজ আমার আংটি বদল হলো, তো ভালোই আছি। বাণী, কেন করছো এসব? এই বিয়েটা করো না। কবির ঠিকই বলছে রে বুনো বেড়াল, তোর এসব করার কোনো দরকার নেই। তুমি আমাকে আবার বুনো বেড়াল বললে? হ্যাঁ, বলবই তো, কারণ তুমি তো আজ তো একটা বেড়ালই, আর আজ তো একদম সবুজ বেড়াল সেজেছ। আর তুমি কি? তুমি হলে একটা কালো কুত্তা। তোমরা দুজন চুপ করবে? ছোট বাচ্চা নাকি যে পরিস্থিতি না বুঝেই ঝগড়া শুরু করে দাও? আমি কিছু করি না, এই সবসময় ফালতু কথা শুরু করে। তাহলে তুমি কান বন্ধ করে রাখো, না শুনবে আর না জবাব দেবে। তার চেয়ে ভালো হয় তুমি যদি নিজের মুখটা বন্ধ রাখো। যদি তোমরা দুজনে এখন চুপ না করো তবে আমি কাউকে আস্ত রাখব না। কবিরের রাগ দেখে দুজনে কুকড়ে গিয়ে চুপ হয়ে গেল। বাণী, তুমি কি নিশ্চিত যে তুমি এই বিয়েটা করবে? হ্যাঁ। তুমি জানো তো বাণী, বিয়ের পর তুমি এই দুনিয়ারই একটা অংশ হয়ে যাবে,
ওরাই তোমার পরিবার হয়ে উঠবে। নিজের পরিবারের বিরুদ্ধেই লড়তে পারবে তো? ওরা আমার পরিবার নয়, আর কখনো হবেও না। ওবেরয় পরিবারের সদস্যদের মুখোশের আড়ালে যে কতগুলো চেহারা আছে তা আমি প্রথম দেখাতেই চিনে নিয়েছি। বাকি কথা আমরা এখানে করতে পারবো না। তোমাদের সাথে আমি বিয়ের পর দেখা করব। ঠিক আছে, যা করতে চাও করো, শুধু নিজের খেয়াল রেখো। বানি মাথা নেড়ে সায় দিল। তাহলে আমরা এখন আসছি? কবির আর বিনীত চলে গেল। বানি পেছনে ফিরে তাকাতেই দেখল রেয়াংশ লাল চোখে ওর দিকেই তাকিয়ে আছে। এক মুহূর্তের জন্য বানি ঘাবড়ে গেলেও পরক্ষণেই নিজেকে সামলে নিজের ঘরের দিকে যাওয়ার জন্য পা বাড়াল। কিন্তু যাওয়ার পথেই আর্জনের সাথে তার ধাক্কা জাগল। আর্জন একরাশ ঘৃণা নিয়ে বানির দিকে তাকিয়েছিল। দুঃখিত, অন্ধ নাকি? চোখে দেখতে পাও না? নিজের সীমার মধ্যে থেকো। আমি তোমার হবু ভাবি, আর আমি কিন্তু অলরেডি সরি বলেছি। বাকি যদি এরপরও আজেবাজে কথা বলার ইচ্ছে থাকে তবে বলতে পারো। বানি কড়া জবাব দিয়ে সেখান থেকে চলে গেল। আরজান বিড়বিড় করে উঠল ভাবি শব্দটা নিয়ে। বানি নিজের ঘরে ঢুকে পড়ল। নিচের অতিথিরা ততক্ষণে বিদায় নিয়েছে। ঘরের আয়নার সামনে দাঁড়িয়ে বানি নিজেকে আর নিজের হাতের আংটিটাকে দেখছিল। হঠাৎ ঘরের দরজা খুলে গেল। বানি তাকিয়ে দেখল দরজায় রেয়াংশ দাঁড়িয়ে আছে। এভাবে কি দেখছ? রেয়াংশ দরজা বন্ধ করে ধীর পায়ে বানির কাছে এলো। এক ঝটকায় তাকে কোমরে জড়িয়ে নিজের সাথে মিশিয়ে নিল। বানি রেয়াংশের চোখে শুধু দাউ দাউ করা রাগ দেখতে পাচ্ছিল। রেয়াংশ খুব রুক্ষভাবে বানির কান থেকে দুল দুটো টেনে খুলল। যন্ত্রণায় বানির মুখ দিয়ে একটা শব্দ বেরিয়ে এলো। হাড়টা সে আগেই খুলে রেখেছিল। পাগল হয়ে গেলে নাকি? রেয়াংশ কোনো উত্তর দিল না। সে বানির কাঁধের ওড়নাটা টেনে একপাশে ছুঁড়ে ফেলে দিল। কি করছো? কি হয়েছেটা কি তোমার? রেয়াংশ এবারও চুপ। সে বানির হাত শক্ত করে ধরে এক প্রকার টেনে হেঁচড়ে বাথরুমে নিয়ে গেল এবং শাওয়ারের নিচে দাঁড় করিয়ে দিল। দেয়ালের সাথে বানিকে চেপে ধরে রেয়াংশ শাওয়ার ছেড়ে দিল। হাড় কাঁপানো ঠান্ডা পানি দুজনের ওপর আছড়ে পড়ছে। বানি কিছুই বুঝতে পারছিল না। রেয়াংশ খুব রুক্ষভাবে বানির হাত দুটো ঘষতে শুরু করল। বানি নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করলেও রেয়াংশের শক্তির কাছে তা ব্যর্থ হল। রেয়াংশের চোখে মুখে কোনো ভাবান্তর নেই। তার সমস্ত ধ্যান তখন বানির ওপর। বানি কিছু বলার সুযোগ পাবার আগেই রেয়াংশ তার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। বানির মাথা একদম ফাঁকা হয়ে গেল। সে বুঝতেই পারছিল না যে কি থেকে কি হচ্ছে। কিছুক্ষণ পর বানির ঘোর কাটল। ভিজে একসা অবস্থায় সে রেয়াংশের গভীর সান্নিধ্যে ছিল। শাওয়ারের ধারার নিচে রেয়াংশ যেন এক আদিম নেশায় মত্ত। প্রায় ২০ মিনিট পর রেয়াংশ সরে এলো। বানি পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়েছিল। রেয়াংশ বানিকে সযত্নে মুছে দিয়ে বাথরুম পরিয়ে দিল। তারপর কোলে তুলে বাইরে নিয়ে এসে বিছানায় বসালো। বানি এখনও ঘোরের মধ্যে। সে শুধু ভাবছে রেয়াংশ এমনটা কেন করল। তোমার শরীরে অন্য কারো স্পর্শ আমি বরদাস্ত করি না বেবি। আজকের পর তুমি আর কাউকে ওভাবে জড়িয়ে ধরবে না। রেয়াংশের কথা শুনে বানির চোখ বিস্ময়ে ছানা বড়া হয়ে গেল। তখনই তার মাথায় কিছু একটা খেলে গেল। সে বিছানা থেকে উঠে দাঁড়িয়ে রেয়াংশের কলার চেপে ধরল। আমি কবিরকে জড়িয়ে ধরেছিলাম বলে তুমি এত কিছু করলে? তুমি কি বাচ্চা নাকি যে এভাবে রিয়্যাক্ট করছো? আর তুমি কবিরকে হিংসে করছো? সিরিয়াসলি? ঠিক তখনই বানি খেয়াল করল রেয়াংশ খুব ভয়ঙ্করভাবে ওর দিকে তাকিয়ে আছে। বিপদের আঁচ পেয়ে বানি তড়িঘড়ি করে রেয়াংশের কলার ছেড়ে দিল। ওটা আসলে কথার তোড়ে কলারটা ধরে ফেলেছিলাম। ডোন্ট মাইন্ড। রেয়াংশ কোনো কথা না বলে তখনও তাকিয়েছিল। কি হলো? এভাবে কি দেখছো? আগে কখনো দেখনি নাকি আমায়? রেয়াংশ বানির খুব কাছে এসে কপালে আলতো করে একটা চুমু খেল। শুভরাত্রি। তোমার এখন ঘুমের খুব প্রয়োজন। আর একটা কথা, রেয়াংশ ওবেরয় কাউকে হিংসে করে না। আমি শুধু আমার জিনিসের ব্যাপারে ভীষণ পজেসিভ। তুমি এখন ঘুমিয়ে পড়ো। কথাটা বলে রেয়াংশ ঘর থেকে বেরিয়ে গেল। বানি গজগজ করতে করতে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। দীর্ঘ নিঃশ্বাসে আজকের ধকল আর ক্লান্তিতে চোখ দুটো বোজার সাথে সাথেই সে গভীর ঘুমে তলিয়ে গেল। রেয়াংশের এই চরম পজেসিভ স্বভাব কি শেষ পর্যন্ত বানির জন্য কোনো বিপদ ডেকে আনবে, নাকি বানিই হয়ে উঠবে রেয়াংশের জীবনের একমাত্র দুর্বলতা? বানি আর রেয়াংশের এই অদ্ভুত গল্পের পরবর্তী মোড় কোন দিকে যাবে? ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের পর্বটি ভালো লাগলে লাইক দিয়ে একটি সুন্দর কমেন্ট করে যাবেন। আপনাদের সাপোর্ট পেলে নতুন নতুন গল্প দিতে খুব ভালো লাগে। ধন্যবাদ সবাইকে।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।